লাইফে একটা না বেশ অনেকদিন কাজ করতে করতে যখন আমার বোর ফিল হয় ঠিক তখন আমি বুঝি আই নিড এ ট্যুর। তাই ভাবলাম এমন কোথায় যাওয়া উচিত যেখানে ন্যাচারাল ভাইবসও পাওয়া যাবে, প্লাস হিস্ট্রিক্যাল কিছু ক্রিয়েচার্সেরও আমরা দেখা পাবো। দ্যাটস ওয়াই উই হ্যাভ ডিসাইডেড আমরা টাঙ্গাইল যাব, যেখানে অনেক বেশি হিস্ট্রিক্যাল ক্রিয়েচার্স আছে, প্লাস অনেক সুন্দর ন্যাচারাল ভাইবসও কিন্তু আছে, বলা চলে ছোটোখাটো সুন্দরবনের মতোই। সো hello everyone, assalamu alaikum. This is Rifan Anjiba Islam and again welcome to my YouTube channel and Facebook page Vlog by Rifa. কিন্তু টাঙ্গাইল পৌঁছানোর আগে পেট পুজো করাটা অনেক বেশি জরুরি, তাই ফার্স্টে আমরা দুইজন একটু ব্রেকফাস্ট করে নিব একদম লোকাল জায়গায়, কারণ আমরা সবসময় লোকাল জায়গা থেকেই ব্রেকফাস্ট করতে পছন্দ করি। তো আমরা এখন এখানে হচ্ছে ব্রেক দিলাম গাজীপুর কোনাবাড়ির এই জায়গায়, একদম ঢাকা টাঙ্গাইল হাইওয়ে বলা চলে। তো ওই যে বললাম যে লোকাল জায়গায় আমরা সবসময় ব্রেকফাস্ট করতে পছন্দ করি। তো ডাল ভাজি, তারপরে পরোটা, এগুলো নিয়ে বসে পড়ছি। দেখেন না আমার কীরকম ফাইস্টা একটা জামাই, আমাকে রেখা সবসময় আগে আগে খাওয়া দাওয়ার মধ্যে থাকে। যাই হোক, সো এখানে বেশি লেট করবো না, এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করে সরাসরি আমরা রওনা দিব হচ্ছে টাঙ্গাইলের উদ্দেশ্যে। আমরা কিন্তু একদম টাঙ্গাইল মহাসড়ক, যেটা টাঙ্গাইল মহাসড়ক হচ্ছে আমাদেরকে ওয়েলকাম করেছে। আর আমরা এখন আছি হচ্ছে একদম আতিয়া মসজিদ থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 40 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে সোহাগপুর ফ্লাইওভার। আর রাস্তায় আগের তুলনায় 70% অটো হচ্ছে বেড়েছে, যেই কারণে রাইড করাটা কিন্তু একটু ক্লামজি হয়ে যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ মেঘলা প্লাস রোদ মিলে খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি। এখান থেকে টাঙ্গাইল হচ্ছে এখনও আরও 6 কিলো। তো আমাদের গুগল ম্যাপ মোতাবেক করটিয়া থেকে আমরা এই যে বামে চলে যাচ্ছি, এইখান দিয়ে ভিতরে বেশ অনেকটা পথ, আমার গতবার যতটুকু মনে আছে বেশ অনেকটা পথ চালানোর পরে কিন্তু হচ্ছে আতিয়া মসজিদ। সো আগে আমরা হিস্ট্রিক্যাল যে ক্রিয়েচার আছে সেগুলো দেখব, অ্যান্ড এরপরে আমরা হচ্ছে ন্যাচারাল ভাইবস দেখার জন্য আগাবো। তো দেখা যাক, তখন তো রাস্তা অনেক ভালো ছিল, এখনকার রাস্তার কি আপডেট এটা সাথে থাকেন তাহলেই দেখতে পারবেন। এই যে হচ্ছে সেই আতিয়া মসজিদ, আমরা চলে আসছি। আমরা ক্রস করে একটু সামনের দিকে চলে গেছিলাম, এই ডানে না ডান দিক দিয়ে। যাক, এখনও রাস্তা কাঁচা থাকলেও এইটুকু রাস্তা, বাট আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আগে যে জঘন্য একটা রাস্তা দিয়ে ঢুকছিলাম আমরা, মনে রাখার মতো রাস্তা ছিল। এখন আগে বাইকটা সুন্দর করে একটা গাছের ছায়ায় পার্ক করব, তারপর প্রিপারেশন নিয়ে সুন্দর করে মসজিদের ভিতর ঢুকে আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। তো ঢাকা থেকে আমরা চলে আসছি, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের খুবই পুরাতন এবং বিখ্যাত আতিয়া মসজিদের সামনে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে 1609 হচ্ছে এই মসজিদ স্থাপনা করা হয়েছে। তার মানে এখন 2025 চললে অলমোস্ট 415 কিংবা 20 বছরের পুরনো হচ্ছে এই মসজিদটা। তো চলেন আমরা ভিতরের দিকে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি এই মসজিদের অরিজিনাল সৌন্দর্যটা। আসেন। তো মেইন গেট থেকে অল্প একটু ভিতরে আসছে, কিন্তু মসজিদ অনেক বড় জায়গা জুড়ে না, অনেক ছোট্ট একটা সীমিত জায়গা জুড়ে। তোমার মনে হয় এবার ফার্স্ট টাইম নাই মসজিদে? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম। তবে ভাল লাগতেছে হচ্ছে 400 বছর পুরনো হলেও ওনারা যে পুরনো ঐতিহ্যটা যে ধরে রাখছে সেই জিনিসটা হচ্ছে সব থেকে ভালো লাগলো। নতুন কোনো কিছু করলে আমরা দেখতে দেখতে অভ্যস্ত, ডিজিটাল মসজিদ আছে অনেক কিছু, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখার জন্য আসি পুরাতন তারা কিভাবে কারুকাজ করছে বা হাতের যে কাজগুলো তাদের কিভাবে করা হয়েছে। অবশ্য বুঝি না কিভাবে করছে, বাট খুব সুন্দর করছে যেটাই করছে। তো চলেন এইবার আপনাদেরকে দেখাই এই আতিয়া মসজিদের আসল সৌন্দর্যটা। তো এখান থেকেই কিন্তু ছবি হচ্ছে ক্যাপচার করে ওই টাকাতে ছবিটা হচ্ছে অ্যাটাচ করা হয়েছে মসজিদের। আর এই মসজিদটার অরিজিনাল সৌন্দর্যটা আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, আসেন আমার সাথে। এই মসজিদটা কিন্তু নর্মাল কোনো ক্রিয়েচার না। আমরা লালবাগ কেল্লাতে যেরকম হচ্ছে শিলালিপি কিংবা অনেক কিছু দেখি, এখানে কাইন্ড অফ এটাই, যে পোড়ামাটির ফলক কিংবা শিলালিপি যেরকম, এই পুরাটা কিন্তু দেখে মসজিদের ইটগুলা এরকম খোদাই করে পুরাটা মসজিদকে তৈরি করা হয়েছে। এবং নর্মাল দিনের মসজিদের মতো আমরা যেরকম নর্মাল ইট কংক্রিটের মসজিদ দেখি, এটা সেরকম না, যেহেতু অনেক পুরনো। সো এটার বিল্ড কোয়ালিটি কিন্তু একটু অন্যরকমই। তো এই দুইটাই হচ্ছে এই মসজিদের সৌন্দর্য, আমাদের এই জন্যই দেখতে আসা, যে 10 টাকার মধ্যে যে মসজিদটা ছিল সেটা দেখতে কীরকম। আর এই দেখেন
কাছ থেকে দূর থেকে একদম গম্বুজ থেকে শুরু করে পুরাটা মসজিদের কারুকাজগুলা কতটা সুন্দর, একদম মাশাআল্লাহ, তাই না? তো খুব ভালো লাগতেছে জায়গাটাতে, হচ্ছে একদম মনোরম পরিবেশ। আর ওই পিছন সাইডটা থেকে যে আমরা মানে এন্ট্রি নিয়ে আসলাম, আর এই সাইডটা খুব বেশি একটা বড় না, এতটুকুই এর মধ্যে। এখানে হচ্ছে জানাজার জন্য জায়গা করে রাখা আছে। তো এই তো আমরা 8-10-15 মিনিট সময় হয়তো মসজিদের এখানে ঘুরবো। ঘোরার পরে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাব, হয় করটিয়া জমিদার বাড়িটা আমরা একটু ঘুরবো, আদারওয়াইজ সরাসরি আমরা চলে যাব, যেহেতু হিস্টোরিক্যাল ক্রিয়েচার হচ্ছে আমাদের দেখা হয়ে গেছে, আমাদের এখন পালা হচ্ছে ন্যাচারাল ভাইবস দেখার। সো কোথায় যাওয়া যায় বলেন তো? আমরা কিন্তু এখন আতিয়া জামে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে করটিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে, এবং রাস্তা এবং ওয়েদার দুইটাই একদম শয়ে শ। যাই হোক, আবার রাইডার চেঞ্জ হয়ে গেছে, আমি পিছনে কতক্ষণ বসে একটু হাওয়া খাচ্ছি। তো দেখা যাক এইবার যাই। খুব আহামরি সুন্দর হবে কিনা কিংবা জানি না জমিদার বাড়িটা, বাট তারপর একটা ইচ্ছা ছিল যাওয়ার, সেখান থেকেই ইচ্ছা পোষণ করে আবারও হচ্ছে রওনা দিয়েছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো সাথে থাকেন, দেখি করটিয়া জমিদার বাড়িটা কতটুকু সুন্দর। কি ভেবেছেন করটিয়া জমিদার বাড়িতে ঘুরতে পেরেছি? এবার কাহিনী অন্যটা। তো 2022-এ গেট থেকে এসে ফেরত গেছিলাম, আজকে 2025। যারা আমার মতো প্ল্যান করেন করটিয়া ঘুরতে আসার, তারা আসার দরকার নেই, কারণ এখনও কিন্তু এখানে লেখা আছে বড়তর বাড়ির ভেতর বেড়ানো বন্ধ। সো আনফর্চুনেটলি এইবার আমার ব্যাড লাক, করটিয়া জমিদার বাড়িটা ঢুকতে পারলাম না, বাট এটার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো এখন আর এখানে থাকবো না, এখান থেকে মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমরা এখন সরাসরি আবার হাইওয়েতে উঠে সরাসরি চলে যাব মধুপুর ভাওলের গড়ের ওই সাইডটাতে। চলেন, টাঙ্গাইল হাইওয়ে থেকে এই যে সালাউদ্দিন সেনানিবাস, এদিকে সেনানিবাসের রাস্তা, এদিক দিয়ে কিন্তু ওই যে জামালপুরও যাওয়া যায় আর কি। এই রাস্তা দিয়ে উঠলেই, এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশ সুন্দর, কিন্তু রিস্কি, ভালোই রিস্কি আছে। যাই হোক, তো এদিক দিয়েই মধুপুর। এই যে দেখেন সামনে লেখা ঘাটাইল, জামালপুর, ধনবাড়ি, মুক্তাগাছা, নেত্রকোনা, ময়মনসিংহ। সো অনেকগুলো জায়গায় আপনি যেতে পারবেন। যাই হোক, ঠিক আছে, যাই এই রাস্তা দিয়ে। এই যে শুরু হয়ে গেছে বেবি ট্যাক্সি, সিএনজি বেবি ট্যাক্সির খেলা শুরু হয়ে গেছে। কেলাফতে খেলতে খেলতে যাইতে হবে মধুপুর। টাঙ্গাইলের সাইড দিয়ে মধুপুর যাওয়ার এই রাস্তাগুলো কিন্তু খুবই ক্লিন অ্যান্ড বোল্ড, কোনো ভাঙাচূড়া নাই, সুন্দর পিচ ঢালা পথ। আর এখানকার মানুষজন দুই পাশের গাছপালা কাটে নাই আল্লাহর রহমতে, যেই কারণে টাঙ্গাইল শহরটা কিংবা টাঙ্গাইলের আশপাশটা অনেক আগে থেকেই কিন্তু এই গাছপালাজনিত কারণে আমার খুব পছন্দের। আপনি কখন বুঝবেন আপনি মধুপুর আসছেন? যখন দেখবেন এরকম আপনি আনারসালা চত্বর পার করতেছেন, তখন বুঝবেন আপনি মধুপুর আসছেন। তো আমরা এখন এখান থেকে সোজা চলে যাব, আমি ভুলে গেছি এক্স্যাক্ট নামটা, পীরগাছা আর সামথিং হবে, এখানকার রাবার বাগানকে বলে। তো আমরা এখন ওদিকে মানে ওদিকটার দিকে আগাচ্ছি। আর মধুপুর তো একদম উপজেলা, প্রপার উপজেলা, এই জন্য হচ্ছে একটু জ্যাম। ওই দেখেন লেখা আছে মধুপুর জাতীয় উদ্যান 18 কিলোমিটার। করে সামনে চলে গেছিলাম তালে তালে। এই যে দেখেন বাংলাদেশ বনশিল্প, পীরগাছা রাবার বাগান, মধুপুর, টাঙ্গাইল। আমার পিলিয়ন কোনো কামেরই না, আমি রাইডিংয়ে বসে বসে দেখতেছি, হেন্দিয়া টুস করে ঢুকে গেছে। দেখছেন? আপনারাই দেখেন, আপনারা জাস্ট দেখেন আমাকে কতটা ইগনোর করা হয়। যাওগা এই নসিমন ক্রস করতে হবে, প্রচণ্ড বালি উঠতেছে। যাক, ক্রস করে গেলে তালে তালে অনেক সামনে চলে যাওয়া হয়তো, মানে হয়তো ওকে ওকে, লাভ ইউ। দূর সামনে আসলেই দেখবেন খুব জঘন্য রাস্তার পরে এই যে পীরগাছা রাবার বাগান। এইটা হচ্ছে রাবার বাগানের রাস্তা এক বিন্দু পরিমাণে ভালো হয় নাই, যেমন ছিল মাশাআল্লাহ তেমনই আছে। এই যে ডান পাশে পুরোটাই হচ্ছে আনারস, ছোট ছোট, তবে পাহাড়ের আনারসের গাছগুলো আরেকটু বড় হয়, এই জায়গার গাছগুলো একটু ছোট ছোট। আনারস, তারপরে হচ্ছে কলা, কলার পরে আবার আনারসের পরে আবার কলা। যাই হোক, তো ড্রোন থাকলে না খুব সুন্দরভাবে দেখা যাইতো এই জায়গার শর্টসগুলা। ভিতরের দিকে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ এই জায়গার রাস্তা হচ্ছে কুয়াকাটা যাওয়ার আগে যে 15 কিলো জঘন্যতম রাস্তা, সেই রাস্তায়, এই রাস্তার মনে কাজ ধরবে অথবা রাস্তা এভাবে ফেলে রাখছে, দুইটার একটা। এই যে ডানে হচ্ছে রাবার বাগান, বামেও হচ্ছে সমস্ত রাবার বাগান, আর এই হচ্ছে রাস্তার আপডেটেড অবস্থা। তো আমার মনে নাই যে লাস্ট টাইম আমরা হচ্ছে কোন জায়গাতে দাঁড়ায় ছবি তুলছিলাম কিংবা কিছু,
তো এখন যাচ্ছি, ওই একটা পয়েন্ট ছিল, ওই জায়গায় অনেক বানর টানর ছিল আমার যতটুকু মনে আছে। সো এই রাস্তা গিয়ে কোথায় মিলছে আই ডোন্ট নো। তো স্কুটারের যে একটা কি বলে ভালো দিক সেটা হচ্ছে রাইডিং জ্যাকেট ট্যাকেট খুলে এটার ডিক্কিতে রাখা যায়। তো আসার সাথে সাথেই যেহেতু এটাই আমাদের আপাতত লাস্ট ডেস্টিনেশন ছিল, রাইডিং জ্যাকেট ট্যাকেট রেখে একদম নিজেকে ফ্রি করে ফেলছি। অ্যান্ড দিস ইজ দ্য রাবার বাগান, যেটা ঢাকার থেকে উদ্দেশ্য করে আসছি, মধুপুরের পীরগাছা রাবার বাগান। দেখতেই পাচ্ছেন এখানে বিশাল হেক্টরকে হেক্টর জমি, যেদিকে আপনারা হচ্ছে আমি দেখেন ঘুরি, যেদিকে চোখ যাবে পুরোটাই হচ্ছে রাবার বাগান। তো এখন কিন্তু কষ্ট করে আর ছবি তোলার জন্য হেয়াকো সেলফি রোড যাওয়া লাগবে না, এখানে আপনারা আসতে পারেন চাইলে। তো আসেন, যেহেতু রাবার বাগান এসছি, আপনাদের সাথে এইটার একটু বিশেষ যে মোমেন্টটা, বিশেষত্ব, সেটা একটু শেয়ার করি যে রাবার কিভাবে কালেক্ট করা হয়। আমি না আগে ভাবতাম যে রাবার গাছে হয়তো ছোটো ছোটো রাবার ধরে থাকে সেটাকেই রাবার বলে, বাট নট লাইক দ্যাট। এইটা যেটা হয়, এইখানে একটা ছোট্ট যে কোনো একটা চ্যানেল তৈরি করা হয়। দেখেন গাছটা যখন পরিপক্ক হয়, এই যে এইভাবে আস্তে আস্তে রসগুলা এসে রাবারের মতো হয়ে যায় আর কি। এই দেখেন এখানে প্রত্যেকটা গাছে ওরা পাতা দিয়ে দেয়। আর আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন প্রচণ্ড শক্ত আঁশ, ছিললে কিন্তু যথেষ্ট ব্যথা পাওয়া যাবে। এই হচ্ছে রাবারের জঘন্য স্মেল। যাই হোক, এখানে দেখেন রস নামতে নামতে একদম নিচে পড়ে আছে। সো যখন আপনারা কালেকশন পিরিয়ডে আসবেন তখন কিন্তু আপনারা এসে দেখতে পারবেন যে তারা কিভাবে এই রাবারের আঁশগুলা রসগুলা কালেক্ট করে। সো এইটুকুই। আমরা এখন হচ্ছে এখানে, যেহেতু সুন্দর প্লেস, সামনে অনেক বানর টানর দোকান টোকান থাকতে পারে, আমি লাস্ট টাইম দেখেছিলাম, বাট এবার জানি না সেগুলোর দেখা পাবো নাকি না। আমরা বেশ কিছু সময় এখানে একটু স্পেন্ড করব, যেহেতু একটু মেঘলা ওয়েদার, ভালো লাগতেছে। তো আপনারা সাথে থাকেন, দেখি এরপর আপনাদেরকে আর কি কি দেখাইতে পারি এই ব্লগে, কারণ এটা একটা ধূপধাপ ব্লগ, সার্টেন ব্লগ। তো আপাতত ছবি তুলি কিছু, স্টে টিউনড। তো রাবার বাগান থেকে বের হয়ে গত বছর আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম যে তখন মাত্র ছোট ছোট আনারসের গাছ লাগানো হয়েছিল, আর এবার বাই ডিফল্ট রাকিব বলল যে এখানে দাঁড়াতে। মাশাল্লাহ, এখানে দেখেন অনেক বড় একটা, মানে মিডিয়াম সাইজের একটা আনারসের। এখন কিন্তু আগে কিন্তু আনারসই শুধু করা হতো, কিন্তু এখন কিন্তু আনারস করা হয়, কচু করা হয়, কলা করা হয়, যেটা আমি গতবার এসে দেখি নাই। তো দেখেন মাশাল্লাহ এই জায়গায় আনারসগুলা খুব সুন্দর হয়েছে। আমরা জেনারেলি শ্রীমঙ্গল গেলে কিন্তু পাহাড়ের আনারস দেখতে পাই, আর এগুলো হচ্ছে আমাদের সমতলের আনারস। তো এগুলো এখনও পাকে নাই, না হলে এখান থেকেই কিনে কিছু নিয়ে যাওয়া যেত। দেখি সামনে যদি বাজারে গিয়ে পাই। তো যারা আপনারা রাবার বাগান দেখতে আসবেন, অবশ্যই এখান থেকে স্থানীয় মানুষের পারমিশন যদি পান, এই আনারস বাগানটা একটু ঘুরে যাবেন। দেখেন মাশাল্লাহ, দেখতেই কত সুন্দর লাগতেছে। খাওয়া না খাওয়াটা পরের হিসাব, বাট এই যে দেখেন যেগুলো আমরা ঢাকা এত দূর থেকে পৌঁছানোর পরে পাই, সেগুলো কিন্তু এরকম খালি চোখে দেখার একটা অন্যরকম মজাই কাজ করে। তো যাই হোক, বিনা মেঘনা চেতি বৃষ্টি, তো রাবার বাগান না চেতি আনারস। চলেন এখন আমরা মেইন টাঙ্গাইলের দিকে মুভ করি। এই তো চলে আসলাম আমরা জয়কালী মিষ্টান্ন ভান্ডার। ডানে বামে কত কাহিনী করে। হ্যাঁ, না না, আমাকে একটা ইয়ে দেন, রসগোল্লা দেন বড়। সে বসে বসছে খাওয়ার জন্য। চেহারাটা দেখাও। এটা কি আর চামচ দিয়ে খেলে ভালো লাগে? একবারে খাই। আচ্ছা, এখানে অনেক রকম মিষ্টি আছে। ঢাকা থেকে একটু প্রাইসটা হাই, বাট কতটুকু অথেন্টিক সেটা এই এলাকার মানুষ ভালো করে বলতে পারবে। বলছে সে এখন নিজে ঘপা ঘপ খাচ্ছে, ভাল লাগে নাই না এটা। আমি এই জন্যই বলছিলাম যে স্পঞ্জটা খাও। না, একটা ভাইয়া বললো এটা নাকি ভালো, বাট বউয়ের কথা শুনতে হয়, বউ যেটা ভালো বলে সেটাই ভালো হয়। এটা ভালো। তো লাস্ট ফিনিশিং দেই টাঙ্গাইলের বিখ্যাত চমচম না,
আমরা খেয়েছিলাম হচ্ছে ক্রিম রোল এই টাইপের এবং হচ্ছে শর্মালাই টাইপের কিছু মিষ্টি এবং বাসার জন্য নিয়ে আসা হয়েছে। তো এই ছিল এইবারের ঢাকা টু টাঙ্গাইল দেন মধুপুর দেন ঢাকার কাহিনী। সো অনেকদিন পর একটা ডে লং ট্যুরে গেলাম, আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম। সো কমেন্ট সেকশনে জানাবেন হাউ ওয়াজ দ্য ব্লগ। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন কোনো প্রবলেম সলিউশন অ্যান্ড ইনফরমেশনের সাথে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটার সাথে এটাও জানাবেন আমার থেকে কী ধরনের কন্টেন্ট এখন আপনারা এক্সপেক্ট করেন। সো টিল দ্যাট রিফান আঞ্জে ভাই সাইনিং আউট। আসসালামু আলাইকুম।